আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনপদের খবরে। সাথে আছে আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৭ এপ্রিল ধার্য করছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন। এ সময় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত বিশেষ প্রসিকিউটর এহসানুল হক বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় বিচারক এজলাসে উপস্থিত আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমের কাছে এ মামলায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগে যথাযথ বিধি অনুসরণ করতে পরামর্শ দেন। শুনানি শেষে আদালত আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন। বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৫ মার্চ রাতে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ মারা যায়। সাধারণ মানুষের জনমতের দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সে কারণেই এই মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করেই আমাকে দায়িত্ব দিয়েছেন টু অ্যাসিস্ট মাই লার্নেড ফ্রেন্ডস ইনক্লুডিং দ্য লার্নেড পাবলিক প্রসিকিউটর। বিজ্ঞ আদালত চার্জ গঠনের পরে আসামিদের কাছে জানতে চেয়েছেন তারা কোনো আইনজীবী নিয়োগ করবেন কিনা। তারা আসামিরা আইনজীবী নিয়োগের ইচ্ছা পোষণ করাই বিজ্ঞ আদালত লিগ্যাল এইডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় আগের চাইতে অনেক বেশি শান্ত আছে এখন। অপহরণের মতো ছোটখাটো ঘটনা সমতলে আরও বেশি হয়। সরকার মিয়ানমারের সাথে যোগাযোগ করলেও বর্ডার দখল করে আছে আরাকান আর্মি। ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারকে টাকা দিতে হয়, আরাকান আর্মিরাও টাকা নেয়। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। পাহাড়ের অশান্ততা তো আপনারা দেখেনি না। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিতে। এই কিন্তু একটা সমস্যা। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বুধবার বিকেলে খুলে দেওয়া হচ্ছে। দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিগগিরই সব সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। বুধবার সকাল ১০টায় কুয়েটে আসেন তিনি। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কুয়েট প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে অনশন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় রেললাইনের উপর থেকে ৩ যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ১৬২ নম্বর পিলারের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মাধবপুর এলাকায় রেল লাইনে ৩ যুবকের কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ধারণা করছে ভোরের দিকে তারা যে কোনো ট্রেনের নিচে পড়ে আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ির চাউলডোবা খালের ওপর ৯ বছর আগে নির্মিত ব্রিজটির খুঁটি সহ মাঝখানে ফাটল তৈরি হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ১০ গ্রামের মানুষ। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলার পলাশবাড়ী উপজেলার তেকানি গ্রামের চাউলডোবা ও পোরদহ বিলের খালের ওপর ৯ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হয়। সম্প্রতি ব্রিজটির খুঁটিসহ মাঝখানের একটি অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এই ব্রিজ দিয়ে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। হাটে সপ্তাহে 2 বার যাই, তা অন্যান্য কাজও যাই, তো এই ব্রিজ দিয়ে যাওয়া আসি খুব একটা ঝুঁকিপূর্ণ।
বর্ষাকালে চলা যায় না, তাছাড়া ওই পাশে আবার সুবাদ করে সেগুলো নিয়ে আসা যায় না, আবার নিয়ে যাওয়া মুশকিল। গুরুত্বপূর্ণ ব্রিজটি দ্রুত নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসীর। পার হওয়ার সমস্যা, ভ্যান গাড়ি যাওয়ার সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার সমস্যা। ব্রিজটা তো ঠিক হওয়ার কথা, এত তো মানুষের কষ্ট, এইভাবে করে যাওয়া চলাচল করার সমস্যা হওয়া যায়। পলাশবাড়ির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জানান, ব্রিজ নির্মাণের প্রস্তাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বিকল্প ব্যবস্থায় চলাচলের স্বাভাবিক রাখার ব্যবস্থাও নেওয়া হবে। ফিজিবিলিটি স্টাডি চলছে। এই ব্রিজটা হলে ক্ষতিগ্রস্ত ফুটব্রিজটির অ্যাপ্রোচের মধ্যে পড়ে যাবে এবং এই ব্রিজটি তখন আর দরকার হবে। বড় কোনো দুর্ঘটনার আগেই একটি নতুন ব্রিজ নির্মাণ করে চলাচল স্বাভাবিক রাখবে সরকার, এই প্রত্যাশা এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধ, পেকুয়া পর্যন্ত সড়ক 4 লেনে উন্নতি করা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাঁশখালী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। সাবেক ছাত্রনেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাঁশখালী নাগরিক সমাজের আহ্বায়ক মারুফুল হক চৌধুরী ও অন্যরা। সাভারে রেলিক সিটিতে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় ওই মানববন্ধনে রেলিক সিটির কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে চাঁদা চাওয়ার প্রতিবাদে মানববন্ধন করায় রিলিফ সিটির কর্মচারী রুহুল আমিনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীতে দুর্যোগকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকি প্রতিরোধে প্রস্তুতিমূলক আঞ্চলিক কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বক্তৃতা করেন সিভিল সার্জন মোহাম্মদ খালিকুর রহমান ও অন্যরা। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। ভোলা বরিশাল সেতু ও ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন সহ 5 দফা দাবিতে আন্দোলনের তৃতীয় দিন সুন্দরবনে গ্যাস কোম্পানি লিমিটেড অফিসের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেডে নামানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। ঐক্যবদ্ধ আশুলিয়ার ব্যানারে ওই মানববন্ধন করা হয়। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীর বাঁধ নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার দাবিতে মানববন্ধন হয়েছে। নদী ভাঙন এলাকার অসংখ্য নারী পুরুষ ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। রংপুর প্রদেশ সহ 9টি প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। রবিবার দুপুরে নগরীর কাচারি বাজার সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম মশিউর রহমান ও অন্যরা। বাগেরহাটের পুটিতলা ইউনিয়নে একটি পরিবারের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদে স্থানীয় 2 শতাধিক গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। নোয়াখালী জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া 15টি মোবাইল ফোন জিডির ভিত্তিতে উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে অ্যামেচার গলফ টুর্নামেন্ট 2025 উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের গলফ ক্লাবে প্রেস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেলুন উড়ানোর মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়া মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করে। 24 জন বিদেশি গলফার সহ সর্বমোট 114 জন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণী 26 এপ্রিল। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান, সাভার গলফ ক্লাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ তৌহিদ হাসান ও অন্যরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।